আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগতম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারী পরিস্থিতিতেও আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, কারণ তিনি এই করোনা মহামারী পরিস্থিতিতেও আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় ছাত্রী সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। এই আলোচনার আগে তোমাদের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখা উচিত, যেটা দেখো, কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে এইচএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ দেখো, কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ একাদশ শ্রেণী তোমরা যখন 2022 সালে এই পরীক্ষাটা দিবা, অর্থাৎ 2022 সালে তোমরা যখন বোর্ড পরীক্ষায় আসন গ্রহণ করবা, তখন তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, আমি আশা করছি তোমরা এর মধ্যেই পেয়ে গেছো। তো যারা পাওনি তাদের জন্য আমি একটু এই সিলেবাসগুলো বলে দিচ্ছি। 1 নাম্বার দেখো, সেটা হলো ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রে। আজকে আমি প্রথম পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করব। বিষয়কোড 292। তোমাদের প্রথম পত্রের বিষয়কোডটা হচ্ছে 292, দ্বিতীয় পত্রের 293। মনে থাকবে নিশ্চয়ই। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো প্রথমে দেখো কয়টা অধ্যায় তোমাদের আছে। তোমাদের এখানে যে কয়টা আছে, অর্থাৎ 9টা অধ্যায়ের ভিতরে দেখো 1, 2, 3, 4, 5, এই 5টা অধ্যায় দিচ্ছে। তার মানে 3টা অধ্যায় তোমাদেরকে বাতিল করে দিয়েছে শিক্ষা বোর্ড। তো প্রথমে আসি প্রথম অধ্যায়। দেখো, এই প্রথম অধ্যায় আছে অর্থায়নের সূচনা, তারপরে আছে তৃতীয় অধ্যায় আছে অর্থের সময়ের মূল্য, ষষ্ঠ অধ্যায় আছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, অষ্টম অধ্যায় আছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, নবম অধ্যায় আছে ঝুঁকি ও মুনাফার হার। তাহলে প্রথম অধ্যায়ে আমরা এই সিলেবাস থেকে কি কি পড়ব সেটা আমরা আগে দেখি। দেখো, প্রথম অধ্যায় বিষয়বস্তুতে আছে, দেখো, অর্থায়নের ধারণা, অর্থায়নের ক্রমবিকাশ, অর্থায়নের স্বরূপ, তারপরে আছে অর্থায়নের কার্যাবলী, মূলধন সংগ্রহ, এই কার্যাবলীর ভিতরে আছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল বন্টন। তারপরে আছে সমষ্টিক অর্থনৈতিক কাঠামো এবং অর্থনৈতিকের ভূমিকা। তারপরে আছে অর্থায়নের নীতিসমূহ, যেটা তোমাদের আমি আগেও পড়িয়েছিলাম, তারল্য ও মুনাফা নীতি, ঝুঁকি মুনাফা নীতি, পোর্টফোলিও বা বৈচিত্র্যকরণের নীতি। তারপরে আছে অর্থায়নের লক্ষ্য, মুনাফা সর্বোচ্চকরণ, সম্পদ সর্বোচ্চকরণ, এবং লাস্টে আছে সামাজিক দায়বদ্ধতা ও অর্থায়ন। এই কয়টা মিলেই আমরা প্রথম অধ্যায় পড়ার চেষ্টা করব। তারপরে তৃতীয় অধ্যায়ে আছে, দেখো, অর্থের সময়ের মূল্য। এই অর্থের সময়ের মূল্য থেকে আমরা
জানতে পারবো অর্থের সময়ের মূল্য ধারণা, অর্থের সময়ের মূল্যের ধারণা, তারপরে অর্থের বর্তমান মূল্যের ধারণা, অর্থের বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়া, অর্থের ভবিষ্যৎ মূল্যের ধারণা, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়া, অ্যানুইটি বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য, তারপর আছে চক্রবৃদ্ধি মূল্য প্রতি বছরে একবার বা বছরে একবার এবং সর্বশেষে আছে ঋণ পরিশোধ তালিকা সূচি, যেটা তোমরা এর মধ্যেই করে ফেলেছো। আমি আবারও তোমাদের এগুলা পুনরায় রিভিশনের জন্য করাবো। রুবেল স্যার তোমাদের এই অঙ্কগুলা অবশ্যই করিয়েছে, তারপরেও আমি তোমাদের বিশেষ সুবিধার্থে এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ক্লাস আমি তোমাদেরকে নেব। তারপরে আছে অর্থের সুদের হার নির্ণয়, সুদের হারটা নির্ণয়টাও করতে হবে। ষষ্ঠ অধ্যায় আছে, দেখো ষষ্ঠ অধ্যায় আমরা জানি একটা বড় অধ্যায়, সেটা বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, বন্ডের প্রধান বৈশিষ্ট্য, বন্ডের প্রকারভেদ, বন্ডের মূল্য নির্ধারণ, বন্ড হতে প্রাপ্তি, বন্ডের বাজার, স্টকের ধারণা, স্টকের প্রকারভেদ, স্টক ইস্যুর প্রক্রিয়া, সাধারণ স্টকের বাজার, অগ্রাধিকারী স্টক, বাংলাদেশের শেয়ার বাজার এবং স্পর্শকাতর বিষয়সমূহ, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের নির্ধারণ, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের নির্ণায়ক, অর্থাৎ যে সিদ্ধান্ত গ্রহণের নির্ণায়ক অর্থাৎ সূত্রগুলা দিয়ে অঙ্কগুলা করিয়েছিল সেই অঙ্কগুলা। অষ্টম অধ্যায় আছে মূলধন বাজেটিংয়ের ধারণা, প্রকল্পের ধারণা, স্বাধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প, প্রকল্পের শ্রেণীবিভাগ অর্থাৎ মূলধন বাজেটিংয়ের আওতা, নতুন বিনিয়োগ সিদ্ধান্ত, প্রকল্প সম্প্রসারণ, বিভিন্ন পদ্ধতির প্রকল্পর মূল্যায়ন, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, ARR পেব্যাক পিরিয়ড, নিট এনপিভি যেটা নিট বর্তমান মূল্য নামে পরিচিত, তারপর আছে IRR নিট বর্তমান মূল্য ও আন্তঃহার, IRR এর মধ্যে তুলনা, তারপরে আছে মূলধন নিয়ন্ত্রণ, মূলধন বাজেটিংয়ের সমস্যাসমূহ, অনিশ্চয়তার উৎসসমূহ, চাহিদার পরিবর্তন, উৎপাদন ব্যয়ের পরিবর্তন, মূলধন ব্যয়ের পরিবর্তন। এই সম্পর্কে আমরা এই অষ্টম অধ্যায় থেকে জানব। তারপরে জানব নবম অধ্যায়ে ঝুঁকি ও মুনাফার হার, অর্থাৎ ঝুঁকি ও মুনাফার হার সম্পর্কে আমরা এই নবম অধ্যায়ে আলোচনা করব। তো ঝুঁকি ও মুনাফা হার এই অধ্যায় থেকে আমরা শিখব বিনিয়োগ এবং মুনাফার হার, ঝুঁকির ধারণা, একক ঝুঁকি, পোর্টফোলিওর প্রেক্ষিতে ঝুঁকি, ঝুঁকির প্রকারভেদ, মোট ঝুঁকি, কোম্পানি ঝুঁকি, বাজার ঝুঁকি, ঝুঁকির উৎস ও অনিশ্চয়তা, ঝুঁকির পরিমাণ, আদর্শ বিচ্যুতি, সম্ভাবনা বিন্যাস, বিভেদাঙ্ক, পোর্টফোলিও বৈচিত্র্য এবং ঝুঁকির উপর এর প্রভাব, বাজার মডেল, CPM এবং আর্থিক সিদ্ধান্তসমূহ আমরা এখান থেকেই জানব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সকল সম্পর্কে জানলাম। দেখো, কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে HSC পরীক্ষার পূর্ণাঙ্গ বিন্যাসসূচি ও পাঠ্যসূচি, বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। তোমাদের এখানে এই 5টি অধ্যায় আছে। তোমরা এই 5টি অধ্যায় থেকে ঢাকা বোর্ড তোমাদের কোশ্চেন করবে, তার মানে এই 5টি অধ্যায় তোমরা ভালো মতো পড়বা। 5টি অধ্যায়ের ভিতরে আছে, 1 নম্বরে আছে দেখো প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা, তৃতীয় অধ্যায় অর্থের সময়ের মূল্য, ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার, অর্থাৎ ঝুঁকি ও মুনাফার হার এখানে বিদ্যমান। তারপরে দেখো
এই 5টা অধ্যায় থেকেই তোমাদের ঢাকা বোর্ডে 2022 সালে অর্থাৎ 2022 সালে তোমাদের এই সকল অধ্যায় থেকেই কোশ্চেন থাকবে। তো এই কারণে এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই 5টি অধ্যায়ের ভিতরে আছে প্রথম, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়। এই অধ্যায়গুলো বাসায় নিয়মিত পড়াশোনা করবা তোমরা। আমি এখন তোমাদের প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা থেকে প্রথম থেকে আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব প্রথম অধ্যায়ে। আজকে আমরা দুটো বিষয় শিখব। প্রথমটা শিখব অর্থায়নের ধারণা, 2 নাম্বার অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে আমরা জানব। প্রথমে জানব অর্থায়নের ধারণা এবং অর্থায়নের ক্রমবিকাশ। অর্থায়নের ধারণা সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমেই আমাকে জানতে হবে যে অর্থায়নের আওতা, পরিধি এই সম্পর্কে বিস্তারিত আমাদের জানতে হবে। তো তোমাদের দেখো 2 নম্বর পৃষ্ঠায় তোমাদের যে বইটা আছে পাঠ্যসূচি, সেটা 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে অর্থায়নের ধারণা, অর্থাৎ অর্থায়নের ধারণা সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। আমি তোমাদের একটু পড়ে বুঝাই দিচ্ছি। অর্থাৎ অর্থায়ন মূলত অর্থ বা তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। অর্থকে ব্যবসায়ের জীবনীশক্তি বলা হয়। একটা ব্যবসা পরিচালনা করতে হলে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন উৎস হতে সেই মূলধন সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করলে ব্যবসায়ের মুনাফা সবচেয়ে বেশি হবে, সে সকল বিষয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যকেই অর্থায়ন বলা হয়ে থাকে। অর্থাৎ একটা বিষয় যখন আমি অর্থায়ন করব, সেই অর্থায়নের পরিকল্পনা করব এবং এই পরিকল্পনাটা যখন আমি বাস্তবায়ন করব, তখন এই পুরা প্রক্রিয়াটাকে বলা হবে অর্থায়ন। সাপোজ একটা উদাহরণ দেই, আমি একটা উৎপাদনশীল কারখানার কথাই উল্লেখ করতে পারি। দেখা গেছে যে দেখো, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে এর অর্থের আগমন ঘটে। অর্থাৎ আমি যখন এই অর্থটা দ্বারা বিক্রয় করব, এই বিক্রয়ের মাধ্যমে আমি আমার অর্থপ্রাপ্তি পাব। কিন্তু এই উৎপাদনের জন্য দরকার মেশিন, কাঁচামাল, শ্রমিক। অর্থাৎ আমার এই জন্য দরকার কি? মেশিন, তারপরে আছে কাঁচামাল ও শ্রমিক। এগুলা ছাড়া আমি আমার উৎপাদিত পণ্য বিক্রয় করতে পারবো না। তাই অর্থাৎ আমার এই উৎপাদনশীল প্রক্রিয়ার মধ্যে আমার দরকার কি? মেশিন, কাঁচামাল এবং শ্রমিক। অর্থাৎ মেশিন আমি আমার এই টাকা দিয়ে ক্রয় করব, কাঁচামাল ক্রয় করব এবং শ্রমিকের মজুরি প্রদান করব। আর এজন্য প্রয়োজন হয় আমার মূলধনের। এই অর্থ বা মূলধনের ব্যবহার। সুতরাং অর্থায়ন বলতে মূলধন সংগ্রহ, বিনিয়োগ এবং এর নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাকেই আমরা বুঝব। অর্থাৎ
অর্থায়নের যে আমরা এই যেটা পড়লাম, অর্থাৎ মূলধন কিভাবে সংগ্রহ করব এবং কিভাবে বিনিয়োগ করব এবং কিভাবে লাভবান হব, এবং এই পুরা প্রক্রিয়াটায় নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাই হলো আমার অর্থায়ন। তাহলে আমরা পুরা প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারলাম অর্থায়নের সম্পর্কে। অর্থাৎ অর্থায়নের যে প্রক্রিয়াটাকে আমরা বলবো, সেই প্রক্রিয়াটা হলো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যাবলীকেই অর্থায়ন বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। অর্থাৎ আমাদের কোশ্চেন যদি আসে অর্থায়ন কি, তাহলে আমরা খুব সহজেই এটা লিখতে পারবো, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান ও ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পর্কীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। আবার যদি আসে, তাহলে আমরা অর্থায়নের ধারণা সম্পর্কে বিস্তারিত ভালো মতো জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী, এই অর্থায়নের ধারণা সম্পর্কে জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। দেখো, অর্থায়নের তোমাদের বইয়ের অনুযায়ী অর্থায়নের ক্রমবিকাশকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। 1920 এর পূর্ববর্তী দশক, তারপরে খ নাম্বারে 1920 দশক, গ নাম্বারে 1930 দশক, ঘ নাম্বারে 1940 দশক, উম নাম্বারে 1950 দশক, চ নাম্বারে 1960, ছ নাম্বারে 1970, বর্গীয় জ নাম্বারে 1980 এবং ছ নাম্বারে 1990 দশক সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে প্রথমেই আমরা জানব 1920 এর পূর্ববর্তী দশক। অর্থাৎ 1920 এর পূর্ববর্তী দশকে অর্থায়ন সম্পর্কে আমাদের কি ধারণা বা কি হয়েছিল।
তো প্রথমেই এই অর্থায়নের ক্রমবিকাশ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানব সভ্যতা যত বিকশিত হচ্ছে ততই অর্থের প্রয়োজনীয়তা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানব মূলত দ্রব্য বিনিময় প্রথা, অর্থাৎ দ্রব্য যখন বিনিময় প্রথা, এই অসুবিধা দূর করতে গিয়েই অর্থের সূচনা তৈরি হয়। অর্থাৎ যখন পণ্যের বিনিময়ে অন্য পণ্য সংগ্রহ করা হতো, এইটাকে বলা হয় বিনিময় প্রথা। এই বিনিময় প্রথার যে সকল অসুবিধা ছিল, এই অসুবিধা দূর করার জন্যই অর্থের আবির্ভাব হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়নকে আলাদা হিসাবে স্বীকৃতি লাভ করে। এক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন প্রখ্যাত লেখক থমাস এল গ্রিন, যিনি কর্পোরেশন ফিনান্স, এ স্টাডি অফ প্রিন্সিপাল অ্যান্ড মেথড 1897 সালে প্রকাশ করেন। সনাতন ও গতানুগতিক ধারা ব্যবস্থাপনার কার্যাবলীর মূলত হিসাব রক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের প্রণয়নের সীমাবদ্ধ ছিল। এই সীমাবদ্ধতা ওনার এই গ্রন্থ প্রকাশের পর থেকে সেটা সীমাবদ্ধতা দূরীভূত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পড়ব অর্থায়নের ক্রমবিকাশের 1920 এর পূর্ববর্তী দশক। আমরা 1920 দশকে দেখো কি হয়েছিল সেটা আমরা জানব। 1920 এর পূর্ববর্তী দশক। 1920 এর পূর্ববর্তী দশকে দেখা গেছে যে 1960 সাল থেকে, অর্থাৎ 1860 সাল থেকে 1905 সাল পর্যন্ত, যেটা ইউএস আমেরিকার কোম্পানিগুলা একত্রে হওয়া শুরু করলো। অর্থাৎ কোম্পানির সংখ্যা অনেক বেশি বেড়ে যাওয়াতে এই কোম্পানিগুলা একত্রে হওয়ার শুরু করলো এবং এ জাতীয় পণ্য ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বড় বড় কোম্পানির সাথে একত্রিত হয়েছিল। এই একত্রের উদ্দেশ্য ছিল উৎপাদনের স্থায়ী খরচ কমিয়ে বাজারের শক্ত অবস্থান তৈরি করা। অর্থাৎ এই যে বাজারের যে খরচ, সেটা এই খরচটা, স্থায়ী খরচটা কমিয়ে এবং বাজারকে একটা শক্ত অবস্থান তৈরি করা। অর্থাৎ 1901 সালে ইউএস স্টিল যখন এভাবে তাদের ব্যবসা কার্যক্রম শুরু করলো, তারা এই ইউএসের প্রায় 67% মার্কেট দখল করে নিল। অর্থাৎ 67% মার্কেট প্রায় দখল করে নিল কারা? এই 1920 সালে ইউএস স্টিলের। অর্থাৎ ইউএস স্টিল নামে একটা কোম্পানি, সেই কোম্পানি ছোট কোম্পানিগুলোকে একত্র করে ব্যবসা পরিচালনা শুরু করলো এবং সেখান থেকে প্রায় ওই বাজারের 67% দখল করে নেয়। ওই সময় আরও 307টি একীভূত কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজার কার্যক্রম পরিচালনা করছিল। ইউএস স্টিল ছাড়া একীভূত কোম্পানির মধ্যে রয়েছে ডুপন্ট কোম্পানি এবং জেনারেল ইলেকট্রিক কোম্পানি। ওই সময় যুক্তরাষ্ট্র বাজারে তাদের শক্ত অবস্থান তৈরি করেছিল। অর্থাৎ এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ব্যাপক অগ্রসর হয়েছিল। 1920 এর দশক, দেখো 1920 এর দশকে দেখো ওই সময় অনেক নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠে, আবার অনেক কোম্পানি
পণ্যের বিক্রয় সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়। কেমিক্যাল, অটোমোবাইল, স্টিল কোম্পানি পণ্যের ব্যাপক প্রসারের জন্য বিজ্ঞাপন ব্যয় অনেক বেড়ে যায়। ওই সময় অনেক কোম্পানি বাজারজাতকরণ প্রণালীকে কাজে লাগানোর জন্য একত্রীকরণ লক্ষ্য করা যায়। তখন এই সকল কোম্পানির মুনাফার পরিমাণ অনেক ছিল, কিন্তু 2020-21 সময় পণ্যের মূল্য অনেক বেশি পড়ে যায়। ওই সময় আর্থিক ব্যবস্থাপনার কোম্পানির আর্থিক কাঠামো এবং তারল্য ব্যবস্থাপনার দিকে ব্যাপক নজর দিতে হয়। অর্থাৎ 20-এর দশকে এই কোম্পানিগুলো তাদের বিক্রয়ের সর্বোচ্চ মাত্রা তৈরি করে। এত বেশি কম্পিটিশন তৈরি হয়, যার কারণে এখানে বিজ্ঞাপন খরচের মাত্রাও অনেক বেড়ে যায়। তারপরে বাজারজাতকরণের জন্য অনেক বড় বড় কোম্পানির সাথে ছোট ছোট কোম্পানি একত্রে মিলিত হয়ে বাজারজাতকরণ প্রক্রিয়াটা শুরু করে। তারপরে দেখা গেছে যে 2020-21 দিকে যখন বাজারে কম্পিটিশনটা অনেক বেড়ে যায়, তখন পণ্যের দামটা পড়ে যায়। এই পড়ে যাওয়ার কারণে তখন অভ্যন্তরীণ বিষয়ে এই ফিনান্সিয়াল ম্যানেজার অভ্যন্তরীণ বিষয়ের দিকে নজর দেওয়া শুরু করে। 1930-এর দশক, এই 30-এর দশকে কি হয়েছিল একটু লক্ষ্য রাখো। 1919 সালে 19শে অক্টোবর তারিখে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যা ব্ল্যাক টুয়েসডে নামে পরিচিত। 30 দশকে যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়। ইউএস স্টিল কোম্পানির শেয়ার, যেটা ছিল $262 হতে কমে $21 উপনীত হয়। এছাড়া জেনারেল মোটরসের $92 শেয়ার, সেটা $7 নেমে যায়। অর্থাৎ এই সময়ে প্রায় 9,000 ব্যাংক দেউলিয়া হয়ে যায় ইউএসএ, এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন কমে 46% নেমে আসে। অর্থাৎ দেখো 2023 সালে যখন এই কোম্পানির মূল্য বা শেয়ারের মূল্য কমে যায়, সেখানে প্রায় 9,000 ব্যাংক দেউলিয়া হয়ে যায়। অর্থাৎ বেকারত্বের পরিমাণ প্রায় 3.2% বৃদ্ধি পায়, এবং সেটা মোট দাঁড়ায় 25% বেকারত্ব দেখা দেয় ইউএসএতে এই 1930 দশকে, যেটা ব্ল্যাক টুয়েসডে নামে পরিচিত। তোমরা আরও বড় ক্লাসে উঠলে তোমরা এ বিষয়ে আরও বিস্তারিত অ্যাসাইনমেন্টগুলো পাবা। তারপরে আছে 1940-এর দশকে। এই দশকটা খুবই গুরুত্বপূর্ণ দশক, কারণ এই দশকে অর্থাৎ 1929 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে এখানে ব্যাপক হারে, অর্থাৎ প্রচুর পরিমাণে কী হয়, যুদ্ধের যন্ত্রপাতি উৎপাদিত হয়। দেখো 1929 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, শেষ হয় 1945 সালে। এই সময় কোম্পানির প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় জিনিস উৎপাদন করে। প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় সকল উপাদান প্রস্তুতের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে ওই শিল্পে স্থাপনের প্লান্ট এবং সরঞ্জাম ক্রয়ের জন্য সরকার অর্থ যোগান দেয়, কিন্তু আর্থিক ব্যবস্থাপকদের নিকট ওই সকল কোম্পানি চলাচলের মূলধনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তরণকালে আর্থিক ব্যবস্থাপকদের স্বাভাবিক অবস্থায় যেসব কোম্পানি বিভিন্ন পণ্যদ্রব্য উৎপাদন করত, সেসব কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থ কীভাবে সংগ্রহ করতে হবে সে দায়িত্ব পালন করত এই আর্থিক ব্যবস্থাপক। তারপর আছে 1950-এর দশক।
1950-এর দশক খুবই গুরুত্বপূর্ণ একটা দশক। এই সময় অর্থায়নের সনাতনী দৃষ্টিভঙ্গির পরিবর্তিত হয়। এক্ষেত্রে অভ্যন্তরীণ পরিকল্পনার উপর গুরুত্ব প্রদান করা হয়। তহবিল সংগ্রহ করে কিভাবে তা লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা সর্বাধিকরণ করা যায় তা অর্থায়নের প্রধান কাজ পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসেবে উল্লেখ করা যায়। অর্থাৎ এই 50 দশকে আসে হলো কি মুনাফা সর্বাধিকরণ। উনিশশো 60-এর দশকটা লক্ষ্য রাখো। এই 60-এর দশক অর্থায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন সেটা আমি তোমাদেরকে বলছি। এই সময় ব্যাপক হারে অর্থায়নের সূচনা হয়। দেখো, এই দশকে মূল্যায়ন মডেল বা ভ্যালুয়েশন মডেলের উন্নয়ন হয়। এই সময়ে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু করে। মূল্যায়ন বন্ডের সাথে ঝুঁকি ও আয় বিবেচনা করে কোম্পানির শেয়ার বা প্রকৃত বন্ডের মূল্য অন্তর্নিহিত মূল্য নির্ণয় করা হয়। শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, তাই শেয়ার হোল্ডারদের সম্পদ বা কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাই এই সময় অর্থায়নের উদ্দেশ্য। এই অর্থায়নের উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ কার্যক্রম শুরু হয়। মূল্যায়ন মডেল পরবর্তীতে মূল্যায়ন কাঠামো ও লভ্যাংশ নীতিতে উন্নয়ন করা হয়। অর্থাৎ এখানে সম্পদ সর্বাধিকরণের বিরুদ্ধে গুরুত্ব প্রদান করা হয়। তারপরে আছে দেখো, 1938 সালে জে.বি. উইলিয়াম মূল্যায়ন সম্পর্কে যে ধারণা দেন এবং পরবর্তীতে মাইনর এবং গর্ডন 1962 সালে এই মডেল আরও উন্নয়ন করে। পঞ্চম দশকের শেষের দিকে অর্থাৎ 1958 সালে এবং 60-এর দশকের শুরুর দিকে 1961 সালে যে মিলার মডেলাইজড অ্যান্ড মিলার নীতি বা ডেট পলিসির বা লভ্যাংশ ডিভিডেন্ড পলিসি সংক্রান্ত প্রবন্ধ প্রকাশ করে, যা ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে উৎকর্ষ লাভ করে। এই শতকে আরও কিছু অবদান আছে, তোমরা একটু লক্ষ্য রাখো। 1960 শতকের দিকে অন্যতম অবদান হলো পোর্টফোলিও থিওরি। অর্থাৎ পোর্টফোলিও থিওরি এই সালেই আবিষ্কৃত হয়। অর্থাৎ পোর্টফোলিও থিওরিটা এই সালেই 60-এর দশকেই আবিষ্কৃত হয়। দেখো, এই তত্ত্বের প্রথম ব্যাখ্যা প্রদান করেন, একটু লক্ষ্য রাখো, মার্কুইস অর্থাৎ মার্কুইস সাহেব এই মিলার তত্ত্বের প্রথম উল্লেখ করেন। MARK, একটু বানানটা লক্ষ্য রাখো, MARKWITZ, মার্কুইস। এই মার্কুইস সাহেব প্রথমে এই পোর্টফোলিও থিওরিটা ভালোভাবে বিশ্লেষণ করেন এবং পরবর্তীতে শার্প, লিন্টার এবং ফ্রাম এবং অন্যান্য আর্থিক বিশ্লেষক এই তত্ত্বের উন্নয়ন ঘটান। মার্কুইজের এই পোর্টফোলিও তত্ত্বের উপর ভিত্তি করে পরবর্তীতে 1964 সালে উইলিয়াম শার্পি মূলধন সম্পদ মূল্য নির্ণয় অর্থাৎ CPM অ্যাসেট প্রাইসিং মডেলটা আবিষ্কার করেন। এই মডেলের অনুসারে কোনো সম্পদের প্রয়োজনীয় আয়ের হারের সাথে সিস্টেমেটিক ঝুঁকির সম্পর্ক দেখানো হয়। অর্থায়নের বিভিন্ন তথ্যের গাণিতিক বিশ্লেষণ সমৃদ্ধির জন্য, অর্থাৎ এই গাণিতিক সম্পর্কগুলা বিশ্লেষণের জন্য হ্যারি মার্কুইজ, মার্টন মিলার এবং উইলিয়াম শার্প 90 দশকে
নোবেল পুরস্কার লাভ করেন, অর্থাৎ 90 দশকে এসে তারা এই যে 60 সালে এই আবিষ্কার এবং তার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করলো, তার জন্য 90 দশকে এসে তারা কি করলো, নোবেল পুরস্কার পেয়ে গেল। এই তথ্য আবিষ্কার করার জন্য তারা কি করলো, নোবেল পুরস্কার পেয়ে গেল। তারপর দেখো 1970-এর দশক। 1970-এর দশকে কি আছে দেখো, এই দশকের অন্যতম অবদান হলো ব্ল্যাক অ্যান্ড শেপ কর্তৃক অপটিমাল প্রাইস থিওরি উদ্ভাবন। 1973 সালে এই অপটিক্যাল মডেল ঝুঁকির ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিবার্ট মার্টন এই অপশন মডেলটিকে সম্প্রসারিতভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা সহকারে তুলে ধরেন। পরবর্তীতে তাদের রোজ কর্তৃক 1977 সালে অ্যাভারেটিং প্রাইস থিওরি আবিষ্কৃত হয়, যা 1976 সালে জনসন এবং ম্যাকউইলি এজেন্সি তত্ত্বের উন্নয়ন ঘটান। এই তত্ত্বের মালিক পক্ষ, শেয়ার হোল্ডার এবং প্রতিনিধিদের মধ্যে স্বার্থজনিত দ্বন্দ্ব নিয়ে আলোচনা করা হয়, যেটা এজেন্সি কনফ্লিক্ট নামে পরিচিত। 80 দশকে দেখো, এই দশকের প্রযুক্তির উন্নয়নের ব্যাপক সম্প্রসারিত লাভ করে এবং দ্রুত ওঠানামা করে। 90 দশকে দেখো, 90 দশকে হলো 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হওয়ার পাশাপাশি সময়ে কী করতেছিল, অনেক বিধিনিষেধ উঠে যাচ্ছিল, ফলে ব্যাপক ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারণের পরবর্তী রূপই বর্তমান রূপে প্রকাশিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অর্থায়নের সূচনা ধারণা সম্পর্কে তোমাদের দিলাম, তারপরে অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। শেষ করার আগে আমি মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ তিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। সেই জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় ছাত্রী সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।